স্পর্শক ও অভিলম্ব। তো আগের পার্টে আমরা কিছু জিনিস শিখছিলাম যে স্পর্শক ও অভিলম্ব কাকে বলে এবং লাস্টে এই নোটটা করছিলাম। এবার আরও কিছু নোটের প্রয়োজন, সেগুলোও আমরা শিখব। এই নোটটা একটু বলে দিই। y ইজ ইকুয়াল টু এফ এক্স বক্রের x1, y1 বিন্দুতে স্পর্শকটা বলছে x অক্ষের সমান্তরাল যদি হয়, তাহলে ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে কি y ইজ ইকুয়াল টু y1 এবং অভিলম্বের সমীকরণ হবে x ইজ ইকুয়াল টু x1। তাহলে আমি কি বললাম, এই ধরে নাও y ইজ ইকুয়াল টু এফ এক্স হলো একটা বক্র। এই যে এখানে একটা বিন্দু, আমি জানি একটা বিন্দুতেই একটাই স্পর্শক অঙ্কন করা যায়, তাহলে x1, y1 বিন্দুতে এই যে স্পর্শকটা যে আমি অঙ্কন করব সেটা যদি x অক্ষের সমান্তরাল হয়, তাহলে এই স্পর্শকটার সমীকরণ কি হবে, y ইজ ইকুয়াল টু y1। এবং আমরা জানি স্পর্শকের উপর লম্ব যে সরলরেখা থাকে তাকে আমরা অভিলম্ব বলি এবং অভিলম্বের সমীকরণটা কি হবে, x ইজ ইকুয়াল টু x1। এটা আমরা আগের দিনে লাস্টে এটা কিন্তু আলোচনা করছি। এবার দেখো এই নোটটা বলছে y ইজ ইকুয়াল টু এফ এক্স বক্রের x1, y1 বিন্দুতে স্পর্শকটা এবার x অক্ষের সমান্তরাল না হয়ে যদি y অক্ষের সমান্তরাল হয় এবং ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা কত হবে, আগের অভিলম্ব সমীকরণটা হয়ে যাবে স্পর্শকের সমীকরণ এবং অভিলম্বের সমীকরণটা যেটা ছিল স্পর্শকের সময় এবং অভিলম্বের সমীকরণটা হবে স্পর্শকের সমীকরণটা উল্টাটা। তার মানে বলছে এই যে এটা ধরে নাও বক্র, কেমন বক্র, y ইজ ইকুয়াল টু এফ এক্স একটা বক্র এবং একটা বিন্দু হলো x1, y1। তাহলে আমাদের এই যে স্পর্শক সেটা y অক্ষের কি সমান্তরাল, তাহলে এইটা যদি স্পর্শক হয় এবং স্পর্শকের সমীকরণটা হবে অভিলম্বের সমীকরণটা আগের কনসেপ্ট অনুসারে এবং এই যে স্পর্শকের উপর লম্ব সরলরেখা সেটাকে আমরা বলি হচ্ছে অভিলম্ব। তাহলে অভিলম্বের সমীকরণটা হবে স্পর্শকের সমীকরণ। তার মানে উল্টা কনসেপ্ট কিন্তু এখানে, আগেরটার ঠিক উল্টো। ঠিক আছে, তোমরা এগুলো কিন্তু খাতায় লিখে নিবে, আমি এখানে লিখে রাখছি এবং সেগুলো আরেকবার বোঝাই। তাহলে এখানে নোট 3, নোট 3 এটা কি বলছে, y ইজ ইকুয়াল টু এফ এক্স বক্রের x1, y1 বিন্দুতে একটা স্পর্শক x1, y1 বিন্দুতে এই বক্রের স্পর্শক y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি সরলরেখার যদি সমান্তরাল হয়, তাহলে বলছে এইটা হলো স্পর্শকের প্রবণতা। আগের দিন বলছিলাম আমি স্পর্শকের প্রবণতা x1, y1 বিন্দুতে এম কি বলতো, এমটা হলো এই সরলরেখার প্রবণতা। তাহলে সরলরেখার প্রবণতার সাথে স্পর্শকের প্রবণতা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। ধরে নাও এইটা হলো এম এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি সরলরেখা, এটা হলো বক্র। কোন বক্র, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স হলো একটা বক্র এবং x1, y1 বিন্দুতে যদি স্পর্শকটা এই সরলরেখা আর এই স্পর্শক দুইটাই তো সরলরেখা যদি সমান্তরাল হয়, তাহলে বলছে স্পর্শকের যে প্রবণতা এবং সেটা সরলরেখার প্রবণতার সাথে সমান হবে। এবং আর একটা জিনিস এইটার পরে লিখবে, y ইজ ইকুয়াল টু এফ এক্স বক্রের x1, y1 বিন্দুতে আগেরটা যেমন ছিল স্পর্শক, এবার কিন্তু অভিলম্ব। বলছে y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি সরলরেখার সমান্তরাল হলে, আমি এটা ছবি আঁকি নেই, সেটা বলছে অভিলম্বের প্রবণতা যেটা আছে, অভিলম্বের যে প্রবণতা সেটা সরলরেখার প্রবণতার সাথে সমান হবে। কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, স্পর্শক যদি সরলরেখার সমান্তরাল হয় তাহলে স্পর্শকের প্রবণতা সরলরেখার প্রবণতার সাথে সমান হবে এবং এট দ্য পয়েন্ট x1, y1 বিন্দুতে এটা নিতে হবে। এবং অভিলম্ব সাথে যদি ওই বিন্দুতে অভিলম্বটা সরলরেখার সাথে সমান্তরাল হয়, তাহলে অভিলম্বের প্রবণতাটা এট দ্য পয়েন্ট x1, y1 বিন্দুতে সরলরেখার প্রবণতার সাথে সমান হবে। ঠিক আছে, এবার 4 নাম্বার দেখো, y ইজ ইকুয়াল টু এম এক্স বক্রের x1, y1 বিন্দুতে স্পর্শক বলছে y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি সরলরেখার লম্ব হলে, দেখো আমি আগে ভালো করে বোঝাই, এই যে এটা হলো ধরে নাও y ইজ ইকুয়াল টু এফ এক্স হলো বক্র, তাহলে x1, y1 বিন্দুতে এটা হলো স্পর্শক এবং এই সরলরেখাটা মানে y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি সরলরেখাটা, ধরে নাও এই সরলরেখাটা y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই সরলরেখাটা আর এই যে স্পর্শক পরস্পর লম্ব। তাহলে দেখো তো এটা স্পর্শক আর এটা অভিলম্বের মতো কাজ করলো কিনা। তাহলে আমরা জানি স্পর্শকের প্রবণতা আর অভিলম্বের প্রবণতা, এই সরলরেখাটাকে অভিলম্ব হিসেবে ভাবো, অভিলম্বের প্রবণতার গুণফল কি হয়, -1 হয়। তাহলে এখানে দেখো এই যে স্পর্শকের যে প্রবণতা dy dx এট দ্য পয়েন্ট হচ্ছে x1, y1 গুণন এটা হলো সরলরেখার প্রবণতা, এমটা কি বললাম সরলরেখার প্রবণতা, এদের গুণফলটা কি হবে, -1 হয়।
তার কোনো একটা স্পর্শক কোনো একটা বিন্দুতে y mx + c সরলরেখার যদি উপর লম্ব হয় তাহলে তাদের প্রবণতার গুণফল কি হয়ে যাবে, -1 হয়ে যাবে। এইগুলো কিন্তু একটু লিখে রেখো, ঠিক আছে খাতায়। দেখো আমার কাছে না বইটা নেই, সেজন্য কি করছে আমি মোবাইলে তোমাদের এই বইয়ে কিছু পাতা ছবি তুলে নিছি, হ্যাঁ, সেই ছবির সাহায্যে তোমাদের আমি এবং ক্যামেরায় তুলে নিছি এই মোবাইলে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে বহু বিকল্প উত্তরধর্মী, প্রতিটি প্রশ্নের মান 1। তোমরা কি করবে, বাড়িতে বইটা বের করবে। মোবাইলে যদি বোঝাও না যায় তাহলে আমার আওয়াজের সাথে তোমাদের বইটা এখানে মিলাই নিবে, ঠিক আছে। আমি ক্যামেরার সাহায্যে তোমাদের এখানে দেখাচ্ছি। তো এমসিকিউ আমি এগুলো কোশ্চেন লিখলাম না, আমি পড়ে দিচ্ছি কি আছে। দেখো 1 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে y fx বক্রের x1, y1 বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতিমাত্রা m হলে m কত। কি বলছে এই যে কোশ্চেনটা, আমি এটা যদিও সলিউশন করে রাখছি, কি বলছে ভালো করে বোঝো। আমরা কি জানি y fx একটা বক্র x1, y1 বিন্দুতে, এটাকে আমরা কি বলি, ট্যানজেন্ট বলি, স্পর্শক বলি, আর এইটাকে বলা হচ্ছে স্পর্শকের উপর লম্ব সরলরেখা, সেটাই তো নরমাল। তাহলে আমরা কি জানি, স্পর্শকের প্রবণতা এখানে দিয়ে রাখছে m মানে কি, m মানে হচ্ছে স্পর্শকের প্রবণতাটা বের করতে, না অভিলম্বের প্রবণতাটা বের করতে বলছে। তাহলে অভিলম্বের প্রবণতার ফর্মুলা কি জানি আমরা, -dx dy at the point x1, y1। এই লাইনটা না লিখলে হবে, -dx dy at the point x1, y1। তাহলে এখানে কোন অপশনটা ঠিক হবে, দেখো এখানে কোন অপশনটা, এই যে বলছে স্পর্শকের নতিমাত্রা। আমি বলছিলাম নতিমাত্রা প্রবণতা একই, তাহলে অ্যাকচুয়ালি অভিলম্বের যে প্রবণতা বা নতিমাত্রা সেটা কি হয়, -dx dy at the point x1, y1। এবার 2 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, y fx বক্রের ওপর একটা বিন্দু, সেটা হলো p a, b বিন্দুতে অঙ্কিত স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে ওই বিন্দুতে স্পর্শকটির সমীকরণ কি হবে। এটা নোটে একটু আগে করালাম। আমরা জানি y fx বক্রের কোনো একটা বিন্দু যদি এখানে x1, y1 বিন্দু থাকতো, তাহলে কি হতো, এই যে স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হতো, তাহলে স্পর্শকের সমীকরণ কি হয়, y y1। আর অভিলম্ব স্পর্শকের উপর লম্ব সরলরেখা x x1। তাহলে দেখো তো এখানে y এর জায়গায় এটা হলো x1, এটা হলো y1, y1 এর জায়গায় কি আছে, b আছে, আর x1 এর জায়গায় a আছে। তাহলে নির্ণয় স্পর্শকটির সমীকরণ কি হবে, y y1 এর বদলে এখানে কি আছে, b আছে। তাহলে কোন অপশনটা ঠিক হবে, নির্ণয় স্পর্শকের সমীকরণটা চাইছে, তাহলে নির্ণয় সমীকরণ কি হবে, y b। দেখতে পাচ্ছ আমার ক্যামেরাটার সাহায্যে, দেখো এ নাম্বার অপশনটা হবে। এবার এটা দেখো 3 নাম্বার, y fx বক্রের উপর x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি y অক্ষের সমান্তরাল হলে ওই অভিলম্বের সমীকরণটা কি। এটা ঠিক নোট 3 কনসেপ্টটা বা নোট 2। তাহলে কি বলছে, এই যে বক্র y fx হলো বক্র x1, y1 বিন্দুতে, এটা যদি স্পর্শক আর এটা যদি অভিলম্ব হয়, তাহলে বলছে স্পর্শকের সমীকরণ কি হয়, x x1, এবং অভিলম্বের সমীকরণ কি হয়, y y। আগের কনসেপ্টটার উল্টা। তাহলে এখানে চাইছে হচ্ছে অভিলম্বের সমীকরণ, তাহলে অভিলম্বের সমীকরণটা কি হবে, y y1। যদি x অক্ষের সমান্তরাল হতো তাহলে স্পর্শকের সমীকরণ হতো কি, y y1। এবার এটা উল্টাটা, অভিলম্বের সমীকরণ y কি, y1, ঠিক আছে। 4 নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো, y fx বক্রের উপর x, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং অভিলম্বের প্রবণতা দিয়ে রাখছে যে dy dx, এটা হলো স্পর্শকের প্রবণতা, আর m হলো অভিলম্বের প্রবণতা। তাহলে m কত, কোশ্চেনটা ভালো করে বুঝবে। এটা হলো y fx হলো একটা বক্র, সেই বক্রের x, y1 বিন্দুতে, এটা হলো ট্যানজেন্ট, আমি এখানে t লিখে রাখছি, আর এটা হলো নরমাল, আমি এখানে n লিখে রাখলাম। তাহলে এখানে প্রদত্ত দিয়ে রাখছে কি, স্পর্শকের প্রবণতা সেটা হলো dy dx এবং অভিলম্বের প্রবণতা হচ্ছে m। যদি এরকম ছবিটার ক্ষেত্রে হয়, এটা প্রবণতা, এটা হলো স্পর্শক আর এটা হলো অভিলম্ব, তাহলে আমরা জানি যে স্পর্শকের প্রবণতা এবং অভিলম্বের প্রবণতার গুণফল কত হয়, -1। সেক্ষেত্রে আমার m এর ভ্যালু বের করতে বলছে, তাহলে এটা যদি ওইদিকে যায় তাহলে -dx dy, তাহলে m কত হবে,
ডিএক্স ডিওয়াই, সি নাম্বার অপশনটা। ঠিক আছে, সি নাম্বার অপশনটা কিন্তু হবে। আচ্ছা, 5 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে আমার ক্যামেরায়, হ্যাঁ। y is equal to fx অপেক্ষকের লেখের উপর x1, y1 বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সমীকরণ কি হবে? তাহলে এখানে এ বি সি ডি অপশনটা দিয়ে রাখছে এবং কি বলছে x1, y1 বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সমীকরণ। ঠিক আছে, তাহলে আমরা কি জানি x1, y1 বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সমীকরণ কি হয়? অঙ্কিত অভিলম্বের সমীকরণ একবারে লিখি, অভিলম্বের সমীকরণ এট দ্য পয়েন্ট x1, y1 অভিলম্বের সমীকরণ y মাইনাস y1 বাই হচ্ছে x মাইনাস x1 ইজ ইকুয়াল টু মাইনাস dx dy এট দ্য পয়েন্ট হচ্ছে x1, y1। আমি একদম পয়েন্টটাকে ধরে করলাম, তাহলে এখানে কি পাচ্ছি, যেহেতু এই ফর্মে নেই সেক্ষেত্রে আমি কি লিখতে পারি, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু মাইনাস dx dy এট দ্য পয়েন্ট x1, y1 পাশে গুণ হিসেবে x মাইনাস x1। এটাই হবে, দেখো এটা কোন অপশনে আছে, এ নাম্বার অপশনে আছে, এ নাম্বার অপশনে আছে, দেখো এ নাম্বার অপশনে আছে। যদিও এখানে dx1, y1 পয়েন্টটা বসেনি, কিন্তু এই ফর্মটাই হবে তোমার কি অভিলম্বের সমীকরণ। এবার কি বলছে দেখো, যদি y is equal to fx বক্রের উপর px, x1, y1 বিন্দুতে অঙ্কিত অভিলম্ব x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে বলছে ফাই কোণ উৎপন্ন করে, তাহলে ফাই দিয়ে একটা সম্পর্ক দিয়ে রাখছে, তাহলে সেই ফাইটা কত হবে? ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, দেখো আমি ছবিটা আঁকি তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। ধরে নাও এটা y is equal to fx বক্র। আচ্ছা, 1 মিনিট আমি জাস্ট দেখি যে কোন বিন্দুটা দিয়ে রাখছে, x1, y1। আচ্ছা, p x1, y1, তাহলে এইখানে বিন্দুটা ধরে নাও p, যে বিন্দুটা x1, y1। তাহলে এখানে কিন্তু স্পর্শক বলে না, এখানে কি বলছে বলো তো, অভিলম্ব। তাহলে এটা হলো আমার স্পর্শক, এটা কিন্তু স্পর্শক, এটা হলো স্পর্শক, আর এটা হলো অভিলম্ব, এবং এদের মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি। এবং সেটা বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকে কত কোণ তৈরি করছে, এটা সাই কোণ। তাহলে বলছে এখানে কতগুলো সম্পর্ক দিয়ে রাখছে, সেই সম্পর্কের ক্ষেত্রে কি হবে বলো তো, এক্স অক্ষের ধনাত্মক দিকে সাই কোণ যদি তৈরি করে তাহলে এটা কি হবে, ট্যান সাই। যদি এটা স্পর্শক হতো তাহলে কি হতো, ওই বিন্দুতে কি হতো, স্পর্শক হলে কি হতো, যদি এটা যদি স্পর্শক হতো এবং সাই কোণ উৎপন্ন হতো, তাহলে আমরা ট্যান সাই ইজ ইকুয়াল টু কি লিখতাম, এই যে dy dx এট দ্য পয়েন্ট কি x1, y1। এবার তার মানে কি লিখছি, সাই দিয়ে একটা সম্পর্ক পাচ্ছি, ট্যান সাই এবং এক্স অক্ষের ধনাত্মক দিকে যে সরলরেখাটা তৈরি করবে তার প্রবণতা। বুঝতে কি পারছো, এটা যদি স্পর্শক হতো তাহলে কি হতো, ট্যান সাইটা যদি স্পর্শকের প্রবণতার সাথে সমান। এবার স্পর্শক না হয়ে এবার কি হয়ে গেছে, এখানে অভিলম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকে কত কোণ তৈরি করছে, সাই কোণ। তাহলে ট্যান সাইটা কি হবে, ট্যান সাইটা হবে অভিলম্বের প্রবণতার সাথে সমান, তাই না, dy dx dy এট দ্য পয়েন্ট হচ্ছে x1, y1। এটা তাহলে কোন অপশনটা হতো, সি নাম্বার অপশনটা হতো। তাহলে কোন অপশন হতো, এটা সি নাম্বার, তাই না। এটা ট্যান সাইটা, এই যে ট্যান সাইটা বলছে অভিলম্বের প্রবণতার সাথে সমান হবে, এটা কিন্তু হবে না ট্যান সাই, এটা দেখো মাইনাস নেই, আর এটাও তো হবে না, কট সাই হবে না। ট্যান সাই এটা হলো কি স্পর্শকের, এটাই বেশিরভাগ দিবে, কিন্তু এটা ভুল, হ্যাঁ এটা কিন্তু ভুল, এটা কিন্তু অভিলম্ব। এই জন্য বললাম যে কোশ্চেনটা একটু কিন্তু ঘুরিয়ে দিছে তোমাদের। ট্যান সাইটা এই অপশনটা হবে মাইনাস ডিএক্স ডিওয়াই, কিন্তু বেশিরভাগ এটা দিবে, এটা কিন্তু ভুল। ঠিক আছে, দেখো পরে কোশ্চেনটা কি বলছে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay অধিবৃত্তের উপর 2at প্যারামেট্রিক ফর্ম দিয়ে রাখছে, এটা at স্কোয়ার বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতিমাত্রাটা কত হবে। এবার নতিমাত্রাটা বলছে অভিলম্বের নতিমাত্রা অ্যাট দ্য পয়েন্ট 280 at স্কোয়ার, অ্যাট দ্য পয়েন্ট 280,
কমা এ টি স্কোয়ার। তাহলে অভিলম্বের প্রবণতাটা কোনো একটা বক্রের ক্ষেত্রে বের করতে গেলে আমার কি লাগবে, dx dy মাইনাস অ্যাট দ্য পয়েন্ট x1 কমা y1, এটা আমার বের করতে লাগে। সেক্ষেত্রে এখানে দেখো তো, এখানে প্রদত্ত কি দিয়ে রাখছে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে 2x ইজ ইকুয়াল টু 4a dy dx। তাহলে দেখো তো dy dx কত বের হলো, dy dx বের হলো হচ্ছে 2x বাই 4a, তার মানে dy বাই dxটা বের হলো x বাই 2a। কিন্তু আমার dx dy লাগে, যেহেতু আমি অভিলম্বের প্রবণতাটা বের করতে চাই, তাহলে 2a বাই x হলো, প্রথম আগে এটা উল্টে দেবো, তারপরে d, তাহলে আমার অভিলম্বের প্রবণতার জন্য একটা মাইনাস লাগে, সেজন্য কি করব, মাইনাস দিয়ে গুণ করে দেবো 2 dx dy এদিকে, তাহলে একটা মাইনাস 2a বাই x। তাহলে যেহেতু এখানে পয়েন্টটা x1 আর y1টা এখানে কি পয়েন্ট দিয়ে রাখছে, 2at কমা হচ্ছে at স্কোয়ার, তার মানে যেখানে যেখানে x দেখবো সেখানে সেখানে 2at, আর যেখানে সেখানে y দেখবো 2at স্কোয়ার বসাবো। তাহলে এখানে y নেই, x আছে, সেজন্য কি হবে, মাইনাস 2a, x এর জায়গায় বসাবো 2at। তাহলে কি হবে, 2a কাটলো, তাহলে এখানে কি হবে, মাইনাস 1/t। তাহলে এই যে এটা কি হলো, অভিলম্বের প্রবণতা, অভিলম্বের প্রবণতা কোন পয়েন্টে, 2at, at স্কোয়ার, প্রবণতা বা নতিমাত্রা বলে মাইনাস 1/t। তাহলে এটা কোন অপশনটা হবে, এখানে অপশন নাম্বার হবে ডি। ঠিক আছে, 7 নাম্বার অঙ্কটা দেখো, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 4 সমাপরাবৃত্তের উপর 2t কমা হচ্ছে 2/t বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতিমাত্রা নিচের কোণটির সাথে সমান। আগেরটার এখানে বক্রটা চেঞ্জ, আগে ছিল অধিবৃত্ত, এবার হলো সমাপরাবৃত্ত। আগের পয়েন্টটা ছিল হচ্ছে 2at কমা হচ্ছে at স্কোয়ার, এখানে দেখো 2t কমা হচ্ছে 2/t স্কোয়ার, এগুলো কিন্তু সমাপরাবৃত্ত। আর এটা হলো অধিবৃত্তে প্যারামেট্রিক ফর্ম দিয়ে রাখছে, প্যারামেট্রিক ফর্মে, মানে ওই বিন্দুটাতে তোমার বের করতে বলছে। আমাদের কাজ একই, অভিলম্বের প্রবণতাটা কি করে বের করা। তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 4, নাকি এখানে 4 আছে, তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে এক্স dy dx প্লাস ইউবি ফর্মুলা, ওয়াই এক্সকে করলে 1 আর কনস্ট্যান্টকে করলে ডেরিভেটিভ 0, তাহলে এক্স dy dx ইজ ইকুয়াল টু কত বেরোবে, মাইনাস ওয়াই। তাহলে এখানে দেখো dy dx কত বের হলো, মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে যেহেতু আমার লাগে হচ্ছে কি dx dy, এটাকে উল্টে দিব, dx dy, তাহলে উল্টে দিলে কি হবে, এক্স উপরে যাবে, ওয়াই নিচে আসবে। তাহলে অ্যাট দ্য পয়েন্ট, কোন পয়েন্ট, সরি এখানে পয়েন্টটা এখানে দিয়ে, ও আচ্ছা, অভিলম্বের যেহেতু প্রবণতা, সেজন্য আমার একটা মাইনাস লাগে, মাইনাস দিয়ে গুণ করে দেবো। তাহলে মাইনাস dx dy-টা মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস মাইনাস এখানে প্লাস, বা এই মাইনাসটা এইদিকে আনলেও হবে, তাহলে আমি বলবো যে মাইনাস দিয়ে গুণ করা। তাহলে মাইনাস dx dy, তাহলে এটাকে হচ্ছে অভিলম্বের প্রবণতা, সে কোন পয়েন্টে বের করতে বলছে, দেখো কোন পয়েন্টে, 2t কমা হচ্ছে 2/t। তাহলে এখানে x এর জায়গায় 2t এবং y এর জায়গায় 2/t বসাবো। তাহলে x এর জায়গায় 2t এবং y এর জায়গায় হচ্ছে 2/t বসাবো। তাই 2 কাটলো, t যদি উপরে যায় t স্কোয়ার। তাহলে এটা কি হলো, এইটা হলো হচ্ছে অভিলম্বের প্রবণতা। তাহলে অভিলম্বের প্রবণতা এখানে কি বের হলো, t স্কোয়ার। তাহলে এটা কোন অপশনটা ঠিক হবে, এখানে অপশন নাম্বার হচ্ছে বি। হ্যাঁ, বি নাম্বার অপশনটা ঠিক হবে। আর একটা দেখাই, তাহলে তোমরা কিন্তু বাকিগুলো কিন্তু পারবে। এগুলো দেখো এখানে কি বলছে, দেখো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax অধিবৃত্তের উপর at স্কোয়ার কমা হচ্ছে 2at বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতিমাত্রা বা প্রবণতা নিচের কোণটির সাথে সমান। একদম ইজি টাইপ। এখানে দেখো কি দিয়ে রাখছে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। তাহলে আমার এবার কিন্তু অভিলম্বের চাইনি, এবার চাইছে হচ্ছে স্পর্শকের প্রবণতা। পয়েন্টটা দেখো, স্পর্শকের প্রবণতা বা নতিমাত্রা অ্যাট দ্য পয়েন্ট x1, y1, মানে তো এটা বুঝতে পারছো, dy dx অ্যাট দ্য পয়েন্ট x1, y1, এটা হলো স্পর্শকের নতিমাত্রা। তাহলে আমার dy dx বের করতে লাগবে, সেজন্য আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, এটা হলো 4a। তাহলে এখানে দেখো dy dx কত হলো, 4a/2y
2 দিয়ে উপর নিচ গুণ করে ভাগ করা যাবে, তাহলে এখানে 2a/y। এবার পয়েন্টটা দেখো, এটাও প্যারামেট্রিক ফর্মে দিয়ে রাখছে, সব প্যারামেট্রিক ফর্ম। এখানে dy/dx এট দ্য পয়েন্ট, এখানে কি বলো তো 2, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে না, ক্যামেরার সাহায্যে আর একটা মোবাইল নিচ্ছে না, আচ্ছা, এটি স্কোয়ার, তোমরা বইটা বের করবে 280, তাহলে এক্স এর জায়গায় 80 স্কোয়ার আর হচ্ছে ওয়াই এর জায়গায় 280 বসাবো, তাহলে 280 2 কাটলো, তাহলে 1/t। তাহলে এটা হলো কি স্পর্শকের, একদম ইজিটাই, স্পর্শকের প্রবণতা। এটা হলো স্পর্শকের প্রবণতা এট দ্য পয়েন্ট 80 স্কোয়ার কমা হচ্ছে 280, সেটা হলো কি 1/t। বুঝতে পারলে? এবার দেখো বাকি যে অঙ্কগুলো আছে না, সেম টু সেম ভাবে করবে। 10 নাম্বার, 11, 12, 13, 14, 15 এগুলো সব পারবে, দেখো এগুলো সব পারবে, ঠিক আছে? এগুলো কিন্তু করো। এবার আমরা এক্সট্রা কিছুটাই অঙ্ক করি। দেখো তোমাদের বইটা বের করবে এবং দেখো আমি যে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি লিখে রাখছি। তো প্রতিটি প্রশ্নের মান 2 যে তোমাদের বইয়ে আছে, সেখানে এই কোশ্চেনগুলো খুঁজে পাবে। এখানে কি বলছে, স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এবার কিন্তু তোমাকে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যখন বলছে y² = 4x অধিবৃত্তের কোন বিন্দুতে বলো তো 1,2 বিন্দুতে এই অধিবৃত্তে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের বই পাবে, প্রতিটি প্রশ্নের মান 2। ওইখানে দেখবে, একটু বইটা ঘাটো, দেখবে স্পর্শকের সমীকরণ নির্ণয়ের কোথাও এক জায়গায় লেখা আছে। আমার কাছে বইটা নেই, জাস্ট কোশ্চেনগুলো আছে। 1,2 বিন্দুতে এই অধিবৃত্তের আমাদের স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কোনো একটা বিন্দুতে কোনো একটা বক্রের স্পর্শকের সমীকরণ ফর্মুলাটা কি হবে, y-y1 বাই হচ্ছে x-x1 = dy/dx এট দ্য পয়েন্ট হচ্ছে x1, y1। তাহলে এখানে দেখো x1, y1 বিন্দুটা এখানে কত দিয়ে রাখছে 1,2, তাহলে 1,2 বিন্দুতে আমাকে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে একটা dy/dx লাগে, তো করবে কি, প্রদত্ত যে বক্রটা আছে সেটাকে লিখে নেবে y² = 4x। যেহেতু আমার এই বক্রটা এখানে অধিবৃত্ত, এই অধিবৃত্তের আমাদের স্পর্শকের সমীকরণ নির্ণয় করার জন্য dy/dx লাগবে, সেজন্য এটাকে কি করবে, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবে। এখানে লিখে নেবে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, এটা লিখে নেবে, আমি লিখলাম না। = কত হয় 4, তাহলে দেখো 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে y dy/dx = হচ্ছে 2। আচ্ছা, dy/dx টা বের করবে, dy/dx কত বেরোয় 2/y। এবার দেখো আমার dy/dx এট দ্য পয়েন্ট x1, y1 বের করতে লাগে, এট দ্য পয়েন্ট x1, y1 বের করতে লাগে। x1, y1 এখানে কত আছে 1,2, সেজন্য কি করব, dy/dx এট দ্য পয়েন্ট x1, y1 1,2 তে বের করে নেব। তার মানে x এর জায়গায় 1, y এর জায়গায় 2, তাহলে 2/2 মানে হচ্ছে 1। তাহলে dy/dx এট দ্য পয়েন্ট হলো কত 1,2, সেটা কত 1 বের হলো। তাহলে এখানে লিখে নিব, এখানে একটা ভাষা বা 1 নং দিলে ভালো হয়। তাহলে এইভাবে লিখি যে 1 নং অধিবৃত্তের তো বের করতে বলছে, এখানে বক্রটা কিন্তু অধিবৃত্তের। তাহলে এখানে 1 নং অধিবৃত্তের কোন বিন্দুতে 1,2 এই যে বিন্দুতে স্পর্শকের সমীকরণ ফর্মুলা কি, y-y1 কত এখানে 2, তাহলে y-2 বাই x-x1 এট দ্য পয়েন্ট dy/dx কত 1,2। তাহলে এখানে ক্যালকুলেশন করব y-2 বাই x-1, এটা মানে 1 বের হলো। এবার ক্যালকুলেশন কোনাকুনি গুণ করি, x-y1 যখন পজিটিভ x হবে না তখন এই দিকে গুণ করবে, আর যখন নেগেটিভ x তখন এই দিকটায় গুণ করবে, ক্যালকুলেশনের সুবিধার্থে y-2। তাহলে এবার সব এদিকে নিয়ে আসি, x-y-1 প্লাস 2, তাই না, = 0। তার মানে কি হলো x-y প্লাস 1 = 0। আমি কি বলছিলাম, স্পর্শক এবং অভিলম্ব যাই হোক না কেন একটা সরলরেখা, এবং ফর্ম কি ax + by + c = 0। দেখো এটা একটা সরলরেখা সমীকরণ দিল, যদিও এটা তোমাকে বলেনি যে স্পর্শকটা কি সরলরেখা হবে, আমি জাস্ট বললাম যে স্পর্শক মানে একটা সরলরেখা, ঠিক আছে। তাহলে এইটাই কিন্তু হলো এই অধিবৃত্তের 1,2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, ঠিক আছে।
দুই নাম্বার অঙ্কটার ক্ষেত্রে কি বলছে দেখো, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 36x অধিবৃত্ত, এটাও একটা অধিবৃত্তের সমীকরণ, সেই সব বিন্দুতে যার কোটি ভুজের 3 গুণ। অধিবৃত্তের উপর সেই সব বিন্দুতে বের করো যার কোটি ভুজের কি বলতো 3 গুণ। সেই অধিবৃত্তের সেই বিন্দুতে মানে যার কোটি ভুজের 3 গুণ স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে তফাৎ হলো, আগেরটা ডাইরেক্ট বিন্দু দেওয়া ছিল, এবার তোমার কিন্তু বিন্দু দেওয়া নেই, সেক্ষেত্রে কিন্তু তোমার বিন্দুটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে বিন্দুটা তোমার প্রথমে বের করতে হবে, তারপর ওই বিন্দুতে তোমার কি বের করতে হবে, অধিবৃত্তের স্পর্শকের সমীকরণ। ওই বিন্দুতে অধিবৃত্তের কি স্পর্শকের সমীকরণ। তাহলে এখানে সলিউশনটা করবে কি করে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রদত্ত কি আছে মাইনাস 36x এবং এটাকে 1 নং দিবে এবং এরকম করে লিখবে যে ধরি অধিবৃত্তের উপর যেহেতু কোটি ভুজের 3 গুণ এরকম বলছে, তাহলে ধরি 1 নং অধিবৃত্তের, এটা তো একটা অধিবৃত্ত তাই না, অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু, যে কোনো, এখানে বলি এটা লিখে নিই, যে বিন্দুর, এইভাবে লিখি, বইয়ের ভাষাটাই লিখি, যে বিন্দুর কোটি, যে বিন্দুর কোটি ভুজের, যে বিন্দুর কোটি ভুজের 3 গুণ, সেই বিন্দু স্থানাঙ্কটা ধরে নেই। সেই বিন্দুটা আগে বের করতে হবে, তুমি বিন্দু ছাড়া তুমি কিন্তু স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে পারবে না। তাহলে যে অধিবৃত্তের উপর যে বিন্দুর কোটি ভুজের 3 গুণ সেই বিন্দু স্থানাঙ্কটা ধরে নেই। তাহলে ভুজ যদি এইচ হয় তাহলে কোট, এটাকে ভুজ বলে, তার পরেরটাকে কোটি, এক্স ওয়াই ধরবো না, কারণ এক্স ওয়াই ধরলে কিন্তু বের করতে অসুবিধা হবে, আমরা অন্য কিছু ধরি। এই যেখানে ধরছি তুমি আর ধরতে পারো, টি ধরতে পারো, এগুলো ধরতে পারো। ঠিক আছে, তাহলে ভুজ যদি এইচ হয়, কোটি ভুজের 3 গুণ মানে কি 3h, এটা হবে। এবার অধিবৃত্তের উপর এই বিন্দুটা থাকার দরুন অধিবৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে কিনা, তার মানে কি লিখতে পারি যে h, 3h এই বিন্দু 1 নং অধিবৃত্তে সিদ্ধ করে, অধিবৃত্তকে সিদ্ধ স্যাটিসফাই করবে। তো স্যাটিসফাই করলে এক্স এর জায়গায় এইচ আর ওয়াই এর জায়গায় কত 3h বসবে। তাহলে এখানে ওয়াই এর জায়গায় যদি 3h বসে তাহলে 3h তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 36 এক্স এর জায়গায় এইচ। তাহলে এখানে দেখো কি হচ্ছে 9h স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 39 কেন লাগে 36h। এবার তুমি এইচটা এদিকে নিয়ে আসো, 9h স্কোয়ার প্লাস 36h ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে একটা কাজ করি, 9h কমন নেই নাকি, 9h যদি কমন নেই তাহলে এখানে পড়ে থাকবে h প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা গুণন এইটা মানে দুইটা জিনিসের গুণফল 0। তাহলে আমরা লিখতে পারি হয় মানে 9টাকে যদি তুলে দিই তাহলে h ইন্টু h প্লাস 4 থাকলো। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 9টাকে তুলে দিলাম, হয় h ইজ ইকুয়াল টু 0 অথবা কি h প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে h এর ভ্যালু এখানে কত পাবো -4, আর একটা পাচ্ছে h ইজ ইকুয়াল টু 0। কিন্তু এটা অসম্ভব, কেন বলো তো অসম্ভব, কারণ আমি সেই অধিবৃত্তের উপর কি বিন্দু বের করব, যার ভুজ কোটি ভুজের 3 গুণ। এবার যদি আমি h এর ভ্যালু 0 দিই তাহলে ভুজের ভ্যালু আমি মানে h এর ভ্যালু 0 দিলাম, তাহলে কোটির ভ্যালুও কত হবে 0। এটা কি বিন্দু স্থানাঙ্ক হবে অধিবৃত্তের উপর, হবে না, কারণ এখানে ভুজ আর কোটি কি হয়ে গেল সমান হয়ে গেল। আমার এমন বিন্দু লাগবে h যত থাকবে এটা তার 3 গুণ হবে, তার মানে এটা অসম্ভব, h এর ভ্যালু 0 অসম্ভব। তাহলে এটা গ্রহণযোগ্য, এটা সম্ভব, আমি সম্ভব লিখে দেই। তাহলে নির্ণয় বিন্দু স্থানাঙ্ক মানে অধিবৃত্তের উপর এমন বিন্দু কি হতে পারে, নির্ণয় বিন্দুটা কি হতে পারে, এই যদি আমি -4 দিই তাহলে 3h কি -12। তাহলে বিন্দুটা কিন্তু পেয়ে গেলাম। এবার বিন্দু পাওয়ার পর আমাদের কি বের করতে হবে, ওই বিন্দুতে প্রবণতাটা বের করতে হবে। তাহলে 1 নং থেকে, 1 নংটা আবার লিখি, 1 নং থেকে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু -36x, এটা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করার পর কি আসবে দেখো 2y dy dx
ইজ ইকুয়াল টু -36, তাহলে এখানে পাচ্ছি 2 দিয়ে ভাগ করার পর ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে -18, তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কত পাচ্ছি -18 নিচে ওয়াই। তাহলে এখানে পয়েন্টটা কোন পয়েন্টটা বের করব, ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এখানে হচ্ছে -4 -12 পয়েন্টের জন্য বের করব। তাহলে x1 হলো -4 আর y1 হলো হচ্ছে কত -12। তাহলে এখানে বসাও -18 উপরে আছে, y এর ভ্যালু -12 বসাবো। তাহলে মাইনাস মাইনাস কাটলো, 6 দিয়ে 3 6 18, 6 2 12, 3/2 বের হলো। তাহলে কি লিখবো, 1 নং অধিবৃত্তের কোন বিন্দুতে, অধিবৃত্তের অধিবৃত্তের কোন বিন্দু, -4, -12 এই বিন্দুতে অধিবৃত্তের স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। স্পর্শকের সমীকরণ কি হবে, এখানে হচ্ছে x1 এটা y1, তাহলে y মাইনাস y1, যেহেতু y1টা মাইনাস সেজন্য y প্লাস 12 হবে, আর নিচে কি হবে x প্লাস 4 ইজ ইকুয়াল টু dy dx এট দ্য পয়েন্ট হচ্ছে কত বলতো -4 -12। তাহলে এখানে বসাই y প্লাস 12 বাই x প্লাস 4, এটা কত বের হলো 3/2। এই যে পজিটিভ হলে এইদিকে গুণ করবো, তাহলে এখানে গুণ করলে কি হবে 3x প্লাস 12 ইজ ইকুয়াল টু 2y প্লাস হচ্ছে 24 নাকি। তাহলে এই ওয়াইটাকে এইদিকে নিয়ে যাই 3x মাইনাস 2y, আর 12টাকে ওইদিকে নিয়ে যাই, এদিকে নিয়ে আসতে পারো, এরকম কোনো বাধ্যতামূলক নেই। 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু এখানে কত হলো 12। তাহলে এটাই হলো কি বলতো স্পর্শকের সমীকরণ। এটাই অ্যান্সার। দেখো এই 2 নম্বর অঙ্কটা 2 নম্বর অঙ্কটা আর এই যে মানে আমার ক্ষেত্রে এখানে 2 নম্বর, আর এই যে এখানে 6 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি তারা কিন্তু একই, ঠিক আছে, দুইটা কিন্তু একই অঙ্ক, বুঝতে পারলেন। এবার 3 নম্বরটা করবো, কি বলছে x² প্লাস 4y² ইজ ইকুয়াল টু হচ্ছে 25, এই যে উপবৃত্তের উপর এমন বিন্দুতে যার কোটি হলো হচ্ছে 2। এবার ভুজ বলে নেই, আমাদের প্রথমে মনে রাখবে কোনো একটা বক্রের স্পর্শকের সমীকরণ যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমার একটা জিনিস লাগবে, সেটা হলো হচ্ছে বিন্দুটা। বিন্দু ছাড়া তো তুমি ওই বক্রের কি বের করতে পারবে না, স্পর্শকের সমীকরণ আর অবিলম্বের সমীকরণ বের করতে পারবে না। সেই জন্য আমাদের ফার্স্ট যে জিনিসটা মাথায় রাখতে লাগবে সেটা হলো বিন্দুটা বক্রের উপর আছে কিনা। প্রথম অঙ্কটার ক্ষেত্রে যেমন দেখো একদম বিন্দুটা দেওয়াই ছিল, সেক্ষেত্রে আমাদের আর কোনো অসুবিধাই নেই। পরেরটার ক্ষেত্রে আবার বিন্দুটা বের করে তারপর আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করলাম, এবারও কিন্তু বিন্দুটা বের করতে হবে। 3 নম্বরটার ক্ষেত্রে উপবৃত্তের উপর এমন একটা বিন্দুতে যার কোটিটা দেওয়া আছে কিন্তু ভুজটা দেওয়া নেই, তাই না, ভুজটা আমার লাগবে। তাহলে আমি ধরে নেই এখানে লিখে দিই, আগে উপবৃত্তের সমীকরণটা লিখি 3 নম্বর, তার প্রদত্ত এখানে লিখি ডিওয়াই ডিএক্সটা তো লাগবে, কিন্তু তার আগে আমাদের বিন্দুটা বের করব ইজ ইকুয়াল টু 25, এটা হলো 1 নম্বর। আমরা ধরে নেই যে 1 নং উপবৃত্তের 1 নং উপবৃত্তের 1 নং উপবৃত্তের উপবৃত্তের ওপর যে বিন্দুর কোটি 2 সেই বিন্দুর স্থানাঙ্ক একটা ধরে h, 2। তাহলে এই যে কোটি দেওয়া আছে ভুজ জানি না, সেটা অজানাটাকে আমরা x না ধরে h ধরলাম। তাহলে এই বিন্দুটি উপবৃত্তীয় সমীকরণকে সিদ্ধ করবে কিনা, তাহলে এই যে h, 2 বিন্দুটি 1 নং অধিবৃত্ত কেন বলি, উপবৃত্তের বা উপবৃত্তকে এইভাবে উপবৃত্তকে সিদ্ধ করে, স্যাটিসফাই করবে। এই বিন্দুটা যেহেতু ওই অধিবৃত্তের উপর উপবৃত্তের উপর অবস্থিত, অধিবৃত্ত আমার মুখ থেকে যাচ্ছে না, উপবৃত্ত, তাহলে x এর জায়গায় h আর y এর জায়গায় হচ্ছে 2 বসাবো। তাহলে এখানে কি হবে h² প্লাস 4, y কত হবে বলতো, এখানে 4 হবে, কারণ 2² মানে 4 ইজ ইকুয়াল টু হচ্ছে
কত 25, তাহলে এইচ স্কোয়ার এটা 16 ওইদিকে যাবে, 25 থেকে 16 বাদ, তাহলে এইচ স্কোয়ার হলো কি 9 হবে। তাহলে এবারেও একটু সংশয় দেখো, এইচ কিন্তু দুইটা হবে, তাহলে এইচ হতে পারে প্লাস মাইনাস √9, তার মানে এইচ হতে পারে প্লাস মাইনাস 3, তাহলে এইচ একবার প্লাস 3 হতে পারে, এইচ একবার মাইনাস 3 হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু স্পর্শকের সমীকরণ দুইটা হতে পারে, তাহলে নির্ণয় বিন্দু কি হতে পারে, দুইটা বিন্দুর ক্ষেত্রে কিন্তু হতে পারে স্পর্শক। তাহলে নির্ণয় বিন্দুটি কি হতে পারে, এইচ যদি পজিটিভ হয় তাহলে হতে পারে 3,2, ও হচ্ছে -3,2। তাহলে আমরা একবার এই বিন্দুর জন্য স্পর্শকের সমীকরণ বের করব, আর একটা হলো এই বিন্দুর জন্য স্পর্শকের সমীকরণ বের করব। তাহলে এখন এক নং থেকে আমরা বের করব হচ্ছে dy/dx, এটা আমরা লিখি আগে x² + 4y² = 25। তাহলে এটা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি 2x, তাহলে 8y dy/dx = হচ্ছে 0, কনস্ট্যান্ট ডেরিভেটিভ 2 দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে এটা x + 4y dy/dx = কি 0, 4y dy/dx অঙ্কটা বেশ বড় -x, তাহলে এখানে পাচ্ছি dy/dx কত পাচ্ছি -x/4y। তাহলে এবার আমরা কি করব, লিখি এইভাবে, 1 নং উপবৃত্তের এবার বিন্দুটা কি হবে, প্রথম বিন্দুটা নেই 3,2 বিন্দুতে, 3,2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এবার এখানে বিন্দুটা বের করলাম না, কারণ আছে স্পর্শকের সমীকরণ, নাহলে দুইবার এরকম করে বের করতে লাগে যেহেতু দুইটা বিন্দু আছে। y - y1 / x - x1 = dy/dx, যেটা বের হবে অ্যাট দ্য পয়েন্ট কি 3,2, x এর জায়গায় 3, y এর জায়গায় 2, তাহলে y - 2 / x - 3 = x এর জায়গায় হচ্ছে 3, y এর জায়গায় হচ্ছে 2 বসাই। তাহলে এখানে 3 আর নিচে কত হবে 8 হবে, তাই না, নিচে 4 × 2 = 8, গুণ করি, নেগেটিভ হলে এই সাইডটা গুণ করবা, তাহলে এটা হবে 8y - 16, আর এখানে কি হবে -3x প্লাস হচ্ছে 9, এটা এদিকে নিয়ে আসি, তাহলে 3x প্লাস, আমরা x এর সহগটা সবসময় পজিটিভ রাখার চেষ্টা করব, 8y তুমি যেদিকেই গুণ করো না কেন, এটা হলো 16 আর 9 কি হবে 25। তাহলে এটা কিন্তু একটা অধিবৃত্তের সমীকরণ হবে যখন বিন্দুটা 3,2 হবে, ঠিক আছে। আবার আর একটা স্পর্শকের সমীকরণ হবে, আবার এক মিনিট, আবার -3,2 বিন্দুতে, -3,2 বিন্দুতে এখানে লিখে 1 নং উপবৃত্তের এবার বিন্দুটা বলছে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ, ফর্মুলা কি y - y1 মানে এই y - 2 / x + 3, আর এখানে হচ্ছে তোমার dy/dx এট দ্য পয়েন্ট হচ্ছে -3,2, তাহলে dy/dxটা আমাদের বের হইলো কত, এখানে -x/4y, তার মানে x এর জায়গায় হচ্ছে তোমার -3, y এর জায়গায় হলো 2, তাহলে এখানে পাচ্ছি কি y - 2 / x + 3 = এখানে পাচ্ছি হচ্ছে মাইনাসে প্লাস হয়ে যাবে 3/2 × 4, তার মানে পাচ্ছি হচ্ছে y - 2 / x + 3 = 3/8। এবার যেহেতু পজিটিভ এই সেটটা গুণ করি, নেগেটিভ হলে y এর পার্টটা আগে গুণ করবে আর পজিটিভ হলে এই পার্টটা গুণ করবে, এগুলো নিয়ম না, এগুলো জাস্ট তাড়াতাড়ি হবে পজিটিভ আনার জন্য। x এর সহগটা 9 = 8y -16, তাহলে 8yটা এইদিকে নিয়ে আসি, 3x - 8y এখানে -25 হবে, -16 -9 25। তাহলে দুই ধরনের কিন্তু অধিবৃত্তের, এই ধরনের অধিবৃত্তের ক্ষেত্রে দুইটা পয়েন্টের জন্য দুইটা কিন্তু স্পর্শক হতে পারে, পয়েন্ট দুইটা কিন্তু আলাদা, একই পয়েন্টে কিন্তু দুইটা স্পর্শক না, দেখো দুইটা স্পর্শক কিন্তু না, একই পয়েন্টে কিন্তু দুইটা স্পর্শক অঙ্কন করা যাবে না, বা স্পর্শকের সমীকরণও পাবো না। এখানে যেহেতু পয়েন্টটা আলাদা জায়গায় আছে সেই জন্য কিন্তু স্পর্শকের সমীকরণ আমি দুইটা পেলাম,
ঠিক আছে, এটা আরও ভেবো না যে স্পর্শকের সমীকরণ দুটো হলো একই পয়েন্টে, না তো, পয়েন্ট দুইটা আলাদা। দেখো এখানে একই টাইপের কতগুলো অঙ্ক আছে, সেটা হলো 4, 5, 7 আর 8। এগুলো সব প্যারামেট্রিক ফর্মে আছে। এক্সের আমি এইটা যেমন আমি করাচ্ছি, এগুলো প্যারামেট্রিক ফর্ম। আমি 7 নাম্বারটা যেভাবে করাচ্ছি সেভাবে কিন্তু 4 নাম্বার, 5 নাম্বার এবং 8 নাম্বার একই টাইপ, এগুলো উদাহরণে আছে অঙ্ক। এবং কি বলছে দেখো, এক্স ইজ ইকুয়াল টু সিটি প্লাস সি বাই টি, ওয়াই ইজ ইকুয়াল টু সিটি মাইনাস সি বাই টি সমাপরাবৃত্তের উপর টি ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে, এই যে প্যারামেট্রিক ফর্মে সমাপরাবৃত্তের টি ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণটা নির্ণয় করতে বলছে। এবার প্যারামেট্রিক ফর্ম তোমাদের মনে আছে, প্যারামেট্রিক ফর্ম থেকে আমরা কিভাবে ডেরিভেটিভ বের করছিলাম, প্যারামেট্রিক ফর্ম যদি থাকে তাহলে কিভাবে ডেরিভেটিভ বের করছিলাম। আচ্ছা, যেহেতু কোনো একটা বিন্দুতে বলছে না, 7 নাম্বারটা পড়াচ্ছে আমার এখানে 7 নাম্বার। দেখো যেহেতু আমাকে বলছে হচ্ছে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, তাহলে স্পর্শকের সমীকরণ নির্ণয় করার জন্য আমার ডিওয়াই ডিএক্স লাগে। সে ডিওয়াই ডিএক্স এর এখানে পয়েন্টটা বলছে টি ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে, এখানে কিন্তু x1 আর y1 দেয়নি। তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু টি ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে, এখানে দেখবে আগের অঙ্কগুলো থিটা ইজ ইকুয়াল টু π/4, থিটা ইজ ইকুয়াল টু পাই, থিটা ইজ ইকুয়াল টু π/3, একই অঙ্ক, জাস্ট টি এর জায়গায় থিটা আছে। তাহলে ডিওয়াই ডিএক্স যেহেতু নির্ণয় করতে হবে, সেজন্য এখানে প্রথমে কি করবে, বা প্রদত্ত যে জিনিসটা আছে এটা লিখে নিবে। এখানে এক্স আছে সিটি প্লাস সি বাই টি, আর ওয়াই আছে কি বলতো, সিটি মাইনাস সি বাই টি। তাহলে দুইটা প্যারামেট্রিক ফর্মে আছে। এবং 4 নাম্বার, 5 নাম্বার, তারপরে হচ্ছে 8 নাম্বার, এই অঙ্কগুলো থিটার সাপেক্ষে আছে। তাহলে যেহেতু আমার ডিওয়াই ডিএক্স লাগে, প্রথমে তোমরা কি করবে, এখান থেকে এক্স এর টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবে। তাহলে এক্স কে টি এর সাপেক্ষে, আর থিটা থাকলে থিটা, তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এখানে সিটা কনস্ট্যান্ট, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1, আর আমরা জানি 1/t কে ডেরিভেটিভ করলে সেটা মাইনাস সি বের হলো, মাইনাস টি স্কোয়ার হয়। আর এখানেও তাই, ডিওয়াই ডিটি কত বের হবে বলো তো, সি প্লাস সি বাই টি স্কোয়ার বের হবে। দেখো সি বাই টি স্কোয়ার, হ্যাঁ, যেহেতু আমার 1/tটা কি ডি ডিটি অফ 1/t, সেটা হলো মাইনাস 1/t স্কোয়ার হয়, তাই না, ইউবি ফর্মে করবে এটা। এখন আমার ডিওয়াই ডিএক্স লাগে, ডিওয়াই ডিএক্স লাগে। তাহলে আমার যেহেতু ডিওয়াই ডিএক্স লাগে, সেক্ষেত্রে আমরা কি করব, ডিওয়াই ডিটি দিয়ে ভাগ করবো, তোমরা এখানে থিটা দিয়ে ভাগ করবে, ডিএক্স ডিটি। তাহলে এখানে ডিওয়াই ডিটিটা কত বের হলো, ডিওয়াই ডিটিটা বের হলো সি প্লাস সি বাই টি স্কোয়ার, আর এটা হলো সি মাইনাস সি বাই টি স্কোয়ার। এখান থেকে একটু ক্যালকুলেট করি। এবার এখান থেকে দেখো লসাগু কি যায়, টি স্কোয়ার, তাহলে উপরে হচ্ছে তোমার সি টি স্কোয়ার প্লাস সি, আর নিচেও টি স্কোয়ার কমন যায়, তাহলে হচ্ছে তোমার সি টি স্কোয়ার মাইনাস সি, টি স্কোয়ার কাটলো, উপরে সি কমন যায়, তাহলে পড়ে থাকলো টি স্কোয়ার প্লাস 1, এখানে সি কমন গেল, টি স্কোয়ার মাইনাস 1, সি কাটলো, তাহলে এখানে পড়ে থাকবে ডিওয়াই ডিএক্স, এটা পড়ে থাকবে টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার মাইনাস 1। এবার আমাকে বলছে অ্যাট দ্য পয়েন্ট টি ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে আমার বের করতে বলছে। এখানে কিন্তু কোনো বিন্দু স্থানাঙ্ক দেয়নি, 2 এই প্যারামেট্রিক ফর্মে যখন এইভাবে থাকবে, একটা পার্টিকুলার বিন্দুতে দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট হলো টি ইজ ইকুয়াল টু 2, তাহলে টি এর ভ্যালু 2 বসে, 2 বসালে এখানে কত হচ্ছে 4 আর 1, 4 1, তাই না, তাহলে উপরে হলো 5, নিচে হলো 3। তাহলে এবার কিন্তু ওই প্যারামেট্রিক ফর্মে যেটা এক্স আর ওয়াই আছে না, সেখানেও কিন্তু টি এর ভ্যালু 2 বসাতে হবে, আমার বিন্দুটা লাগবে। এবার আমার বিন্দুটা বসাতে হবে এখানে, কিন্তু এই প্যারামেট্রিক ফর্মে যদি এভাবে থাকে, যেহেতু আমার টি ইজ ইকুয়াল টু একটা পার্টিকুলার বিন্দুতে বলছে, তাহলে এখানে কিভাবে লিখবো, আবার তোমরা দেখবে থিটা বসাবে এখানে, টি ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে, টি ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে এক্স কত হবে, এক্সটা কি ছিল আগে, সিটি প্লাস সি বাই টি, তাহলে এখানে যদি আমি টি এর ভ্যালু 2 বসাই, তাহলে 2c প্লাস সি বাই 2, তাহলে এখানে যদি 2 লসাগু নেই, তাহলে হচ্ছে 4c প্লাস সি, তার মানে 5c বাই সি। তাহলে দেখো এক্স এর ভ্যালুটা বের হলো।
টি এর ভ্যালু 2-তে এক্স এর ভ্যালু বের হলো, ওয়াইটা কী ছিল সিটি মাইনাস সি বাই টি, তাহলে এখানে সি এর ভ্যালু 2 বসালে 2c মাইনাস সি বাই 2, এই তারাও তো এখানে যদি 2 লসাগু নেই তাহলে 4c মাইনাস সি, তাহলে উপরে থাকলো 3c বাই হচ্ছে 2, তাহলে অ্যাট দ্য পয়েন্ট টি ইজ ইকুয়াল টু 2-তে এক্সও বের করবো ওয়াইও বের করবো, তাহলে 5c বাই 2 বের হলো আর হচ্ছে ওয়াই হচ্ছে 3c বাই 2 বের হলো। এবার আমরা লিখবো টি ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে, তাহলে এক্স বের হলো কত, এদিকে একবার লিখি, তোমাদের আবার এদিকে লেখার দরকার নেই, 5c বাই 2 আর ওয়াই বের হলো 3c বাই 2। আচ্ছা এটা কলম দেখা যাচ্ছে না নাকি, তাহলে এইভাবে লিখি যে টি, সুতরাং টি ইজ ইকুয়াল টু, বাবা এটা তো আরও দেখা যায় না, টি ইজ ইকুয়াল টু, দাঁড়াও তো কলমের কালিগুলো একটু কম কম আছে, টি ইজ ইকুয়াল 2 বিন্দুতে 2 বিন্দুতে, এটা কি সমাপরাবৃত্তের তাই না, সমাপরাবৃত্তের সমীকরণ, সমাপরাবৃত্তের স্পর্শকের সমীকরণ বলছে, স্পর্শকের সমীকরণ কি হবে y মাইনাস y1 বলতে এই যে y এর ভ্যালুটা এখানে কত হবে 3c বাই 2, x মাইনাস x1 মানে 3c বাই 2 অ্যাট দ্য পয়েন্ট এই যে dy dx অ্যাট দ্য পয়েন্ট t ইজ ইকুয়াল টু 2, এই যে বুঝতে পারলে t ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে x কত, এইটা এটা x1 এ কাজ করবে আর y কত, এটা হচ্ছে y1 এ কাজ করবে। এবার এটাকে ক্যালকুলেশন করে যা আসবে তাই, তাহলে y মাইনাস 3c বাই 2 বাই এক্স মাইনাস 5c বাই 2 আর dy dx অ্যাট দ্য পয়েন্ট t ইজ ইকুয়াল টু 2, সেটা কত বের হলো 5/3 তাই না, এটা 5/3 বের হলো। তাহলে এটা ক্যালকুলেট করি একটু, এখানে দেখো 2 লসাগু, তাহলে এখানে হবে 2y মাইনাস 3c, আর এখানে 2 যদি লসাগু নেই তাহলে 2x মাইনাস 5c ইজ ইকুয়াল টু হলো 5/3, তা 2 কাটলো, তাহলে উপরে আমার থাকলো হচ্ছে 2y মাইনাস 3c আর নিচে হলো 2x মাইনাস 5c ইজ ইকুয়াল টু 5/3, তাহলে কোনাকুনি গুণ করি, এদিকে হলো 10x মাইনাস 25c আর এদিকে হলো 6y মাইনাস 9c, তাহলে 6yটা এদিকে নিয়ে আসি, তাহলে 10x মাইনাস 6y ইজ ইকুয়াল টু 25টাকে যদি ওইদিকে নেই 25c মাইনাস 9c, আচ্ছা এখানে হলো 10x মাইনাস 6y ইজ ইকুয়াল টু হলো 16c, তাহলে দেখো তুমি যদি মনে করো যে 2 দিয়ে ভাগ করে দিবে নাহলে এইভাবে রেখে দিই, 2 দিয়ে ভাগ করে দিয়ে কী হবে দেখো 5x মাইনাস 3y ইজ ইকুয়াল টু হলো 8c, তাহলে ইহাই কিন্তু একটা স্পর্শকের সমীকরণ, ঠিক আছে। তাহলে এখানে যেমন টি এর ক্ষেত্রে করলাম ঠিক একই রকম করে তোমরা কিন্তু 4, 5, 8 এগুলো কিন্তু থিটার জন্য করো, তাহলে একটা পার্টিকুলার বিন্দুর জন্য কি করে কোনো একটা বক্রের প্যারামেট্রিক ফর্ম থেকে স্পর্শকের সমীকরণ নির্ণয় করে সেটা আমরা শিখলাম, ঠিক আছে। এবার দেখো এখানে যেভাবে আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করলাম সেক্ষেত্রেও এখানে অভিলম্বের সমীকরণটা নির্ণয় করতে হবে। যেমন প্রথম অঙ্কটা দেখো y² ইজ ইকুয়াল টু 4x অধিবৃত্তের 0,0 বিন্দুতে অভিলম্বের সমীকরণটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কিন্তু জানি কোনো একটা বিন্দুতে অভিলম্বের কোনো একটা বক্রের অভিলম্বের সমীকরণ বের করতে হলে আমার কি কি লাগবে, y মাইনাস y1 বাই x মাইনাস x1 মাইনাস dx dy, যেমন এখানে জাস্ট প্রবণতাটাই একটু চেঞ্জ, বাকি সব কিছু একই। প্রবণতাটা দেখো স্পর্শকের প্রবণতা এদিকে ছিল আর এদিকে তো ক্যালকুলেশন একই রকম, তাহলে বিন্দুটা জানা দরকার এবং ওই বিন্দুতে স্পর্শকের প্রবণতার জন্য আমার dx dy দরকার এবং মাইনাস যাতে সামনে থাকে। তাহলে এখানে বিন্দুটা অলরেডি দেওয়াই আছে, তাহলে এখানে প্রদত্ত যেটা যদি বিন্দু দেওয়া থাকে তাহলে তো একদম ডাইরেক্ট আমরা dx dyটা বের করবো, তাই সেক্ষেত্রে কি করবে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবে, x এর সাপেক্ষে করবে, y সাপেক্ষে করলেও হয় dy dx। আমি একটা ক্ষেত্রে বলবো যে একবার একটা নিয়ম একই রকম করে করলে কি মনে থাকবে জিনিসগুলো, এক এক রকম করবে দেখবে যে যেমন ভুলে গেছো, ওই জন্য একই রকম নিয়মে করবে, একটা x এর সাপেক্ষে করবে তারপরে আর একটা y সাপেক্ষে করবে, পরীক্ষার সময় কোনোটার সাপেক্ষে মনে পড়বে না, বসে থাকবে, ঠিক আছে। তাহলে 2 দিয়ে ভাগ
দেই তাহলে ওয়াই ডিওয়াই এদিক ওদিক তখন তাকাবা, তাহলে এখানে 2a আর এখানে কি হবে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2a বাই ওয়াই। এবার আমার যেহেতু এটা অভিলম্বের সমীকরণ বের করব সেজন্য আমার মাইনাস ডিএক্স ডিওয়াই লাগে, সেজন্য এটাকে উল্টাই দিব, ডিএক্স ডিওয়াই কত হবে ওয়াই বাই 2a। তাহলে আমাদের একটা মাইনাস দরকার ডিএক্স ডিওয়াই, তাহলে মাইনাস দিয়ে দিলাম। এখানে আমাদের বিন্দুটাও দেওয়া আছে, তাহলে কোন বিন্দুতে বের করতে বলছে ডিএক্স ডিওয়াই অ্যাট দ্য পয়েন্ট 0,0। তাহলে ওয়াইয়ের ভ্যালু 0, এক্সের ভ্যালু 0, তাহলে 0 বসালে এদিকে 0 পাচ্ছি, ভালো এদিকে 0 পেয়ে গেলাম। তাহলে এখানে লিখব কি যে 0,0 বিন্দুতে এইভাবে এখানে দিই, এটা 1 নং, এই যে উপরে 1 নং দিছি দেখা গেল না। তাহলে এখানে লিখি 1 নং অধিবৃত্তের, এটা তো একটা অধিবৃত্ত, অধিবৃত্তের 0,0 বিন্দুতে এইবারে কিন্তু এখানে চেঞ্জ করতে হবে, লেখা অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ কি হবে y মাইনাস y1 মানে 0 বাই x মাইনাস 0 ইজ ইকুয়াল টু মাইনাস dx dy অ্যাট দ্য পয়েন্ট 0,0। তাহলে এখানে y মাইনাস 0 মানে y, x মাইনাস 0 মানে x, আর এদিকে হলো এই ভ্যালুটা কত বের হলো 0, তাহলে y এর ভ্যালু কি পেলাম 0। তাহলে দেখো 0,0 বিন্দুতে অধিবৃত্তের সমীকরণটা কি হবে y ইজ ইকুয়াল টু 0। নিশ্চয়ই এই অঙ্কটা পাবে, দেখো বাড়িতে করো এটা, 0 জায়গায় তোমার a বাই পি স্কোয়ার, আর এই 0 জায়গায় বা x1 এর জায়গায় a বাই পি স্কোয়ার, y এর জায়গায় হচ্ছে 2a বাই পি, এটা দেওয়া আছে। তাহলে বাড়িতে এটা করো একই রকম যেভাবে আমি করলাম, মাইনাস ডিএক্স ডিওয়াই অ্যাট দ্য পয়েন্ট 0,0, সেখানে 0,0 না বসায় a বাই পি স্কোয়ার 2a বাই পি বসাবে, x এর জায়গায় a বাই পি স্কোয়ার, y এর জায়গায় 2a বাই পি করে এই অঙ্কটা কিন্তু করবে, ঠিক আছে। বাড়িতে দেখো এই অঙ্কটাও করো একই রকম, এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখানে x1 এর জায়গায় হচ্ছে x সেক থিটা আর y1 এর জায়গায় কি আছে বি টেন থিটা। যেভাবে 1 নাম্বারটা করবে, যেভাবে 2 নাম্বারটা করবে, সেইভাবেই কিন্তু এই 3 নাম্বারটা করবে। জাস্ট একটু জায়গায় আমি বলি যে ডিওয়াই ডিএক্স মাইনাস ডিএক্স ডিওয়াই অ্যাট দ্য পয়েন্ট এ সেক থিটা টি বি টেন থিটা বের করার পর যতটা ক্যালকুলেশন যাবে করবে, যতটা ক্যালকুলেশন কাটাকুটি করা যায় ট্যান আর সেক থিটাকে ভেঙে ওইটা করবে। করার পর এই বিন্দুটা বসায় তোমরা কি করবে, x1 এর জায়গায় হচ্ছে এটা এবং y1 এর জায়গায় এটা বসায় কোনাকুনি গুণ করে তোমরা কিন্তু একটু ভাঙায় টাঙায় করো এই অঙ্কটাও। এই যে এটা 6 নাম্বারটা একই, x1 এর জায়গায় a cos থিটা, y1 এর জায়গায় b sin থিটা, এখানেও তাই x1 এর জায়গায় সিটি আর y1 এর জায়গায় c বাই টি বসানো আছে। এবার এই অঙ্কটা করবে কি করে 5 নম্বরটা, এটা দেখবে একটু আগে আমি যে স্পর্শকের যে সমীকরণ করলাম বা স্পর্শকের যে সমীকরণ নির্ণয় করলাম, প্যারামেট্রিক ফর্মে যখন থাকে তখন সেখান থেকে আমি ডিওয়াই ডিএক্স বের করছি, এটা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবে, এটা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবে। প্রথমে তোমরা ডিওয়াই ডিএক্স বের করবে, এবার ডিওয়াই ডিএক্সটাকে উল্টাই দিবে কারণ আমাদের অভিলম্বের সমীকরণ বের করা দরকার। সেজন্য কি করবে তোমরা ডিওয়াই ডিএক্সটাকে উল্টাবে, ডিএক্স ডিওয়াই বের করবে এবং তার সামনে যেন একটা মাইনাস থাকে অ্যাট দ্য পয়েন্ট টি ইজ ইকুয়াল টু কি পাই বাই 2। তারপর টি ইজ ইকুয়াল টু পাই বাই 2তে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু বের করবে। যেভাবে আমি স্পর্শকের সমীকরণটার ক্ষেত্রে করলাম সেভাবেই কিন্তু অভিলম্বের সমীকরণটার ক্ষেত্রেও বের করবে। এবার এই অঙ্কটা আমি করে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 বৃত্তের একটা বৃত্তের সমীকরণ, সেই সব বিন্দুতে তোমাকে বের করতে বলছে অভিলম্বের সমীকরণ যেখানে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কি -1। তাহলে সেই সব বিন্দু, কি বিন্দু এখানে বলে নাই, বলছে সেই সব বিন্দু, তাহলে আমার বিন্দুটা কিন্তু আগে জানা দরকার। সেই বিন্দু এমন হবে যেখানে ডিওয়াই ডিএক্সটা আবার কত হবে -1 হবে। তাহলে প্রদত্ত বৃত্তটা আগে লিখে নিই, এটা কয় নম্বর 4 নম্বর প্রদত্ত। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 8, এটা হলো 1 নং। এবার বলছে আমরা ধরে নিই 1 নং অধিবৃত্তের 1 নং ধরি 1 নং অধিবৃত্ত কেন বলছে, এটা বৃত্তের সময় বৃত্তের উপরিস্থিত বিন্দু আমি ধরে নিলাম এইচ কমাকে, আমি যেহেতু জানি না এইচ কমাকে, যেখানে এই যেই বিন্দুই থাকুক না কেন যেখানে ডিওয়াই ডিএক্স এই ভ্যালুটা কত হয়ে যাবে -1। অর্থাৎ কি বলতো, অর্থাৎ এই ডিওয়াই
dx at the point h, k এখানে কত হয়ে যাবে -1 হবে। তাহলে dy dx বের করব এখান থেকে, সেখান থেকে আমরা এই ভ্যালুটা বের করব। তার মানে আমি বলে যাচ্ছি 1 নং থেকে 1 নংকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে কি পাচ্ছি 2x 2y dy dx হলো 0। বিন্দুটা বের করার নিয়ম কিন্তু এক একটা অঙ্কের ক্ষেত্রে এক এক রকম। দেখো এখন অনেকে ভাবতে পারো যে আমি এখানে যেহেতু এই বিন্দুটা আমি ধরে নিলাম বৃত্তের উপর আছে, তাহলে এই বিন্দুটা তো এই সমীকরণকে সিদ্ধ করবে। হ্যাঁ সিদ্ধ করবে, এক্স এর জায়গায় এস স্কোয়ার, ওয়াই এর জায়গায় কে স্কোয়ার বসে তুমি একটা সমীকরণ পাবে, কিন্তু সেখান থেকে তুমি এইচ আর কে এর ভ্যালু বের করতে পারবে না আগেরগুলোর মতো কিন্তু পারবে না। এই অঙ্কটা তুমি করে দেখো, একটাই সমীকরণ দুইটা ভেরিয়েবল, কি করে তুমি এইচ আর কে এর ভ্যালু বের করবে, সেজন্য এটা একটু আলাদা রকম করে বের করতে হবে। হ্যাঁ, তাহলে 2 দিয়ে ভাগ করলে কি হবে x প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু হলো 0। তাহলে এখানে কি পাচ্ছি y ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স। তাহলে এখানে পাচ্ছি ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে দেখো আমার এই যে আর কে এর ভ্যালু লাগে, তাহলে ডিওয়াই ডিএক্স এট দ্য পয়েন্ট ডিওয়াই ডিএক্সটা বের হলো, কিন্তু আমরা জানি প্রশ্ন মতে dy dx at the point h, k সেটা কত -1। তাহলে এই যে আর কে এর ভ্যালু লাগে তো, তাই না? তাহলে dy dx বের কত হলো -dx/y, তার মানে x এর জায়গায় h আর y এর জায়গায় k, তার মানে -h/k is equal to কি -1। তাহলে এখানে মাইনাস মাইনাস কেটে দিলে h/k is equal to 1। তাহলে h আর k এরা হলো সমান। তাহলে যেই বিন্দু হোক না কেন বলছে h আর k সমান হবে, তার মানে বিন্দু স্থানাঙ্ক কি হতে পারে? বিন্দু স্থানাঙ্ক কি হতে পারে বলো তো? হয় এইচ এইচ নয় কে কে। তাহলে কি হতে পারে বিন্দু স্থানাঙ্ক? আমি জানি না এইচ কত কে কে, কিন্তু যাই হোক দুটো বিন্দু সমান হবে। আমি এইচ এর জায়গায় এইচ এ রাখলাম, কে এর জায়গায় এইচ বলে, তাহলে বিন্দু স্থানাঙ্কটা কত হলো এইচ কমা কে এইচ। হ্যাঁ, এবার বিন্দু বের হয়ে গেছে, বিন্দু বের হয়ে গেলে আমরা এই বিন্দুতে আমরা কি করব? ওই বৃত্তের কার সমীকরণ বের করব? অভিলম্বের সমীকরণ। তাহলে 1 নং বৃত্তের কোন বিন্দুতে এইচ কমা এইচ, এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ কত হবে ফর্মুলা? এটা হলো x1, এটা হলো y1। তাহলে y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইজ ইকুয়াল টু কি মাইনাস dx dy এট দ্য পয়েন্ট। আমরা ফর্মুলাটা একবার লিখে নিলাম। তাহলে y1 এর জায়গায় এখানে বিন্দুটা কি আছে? h আছে। তাহলে y মাইনাস h বাই x মাইনাস h ইজ ইকুয়াল টু মাইনাস dx dy এট দ্য পয়েন্ট কি h কমা h। তাহলে দেখো মাইনাস ডিএক্স ডিওয়াই কিন্তু আমরা জানি না, কিন্তু এইখান থেকে যদি আমি বলি যে মাইনাস ডিএক্স ডিওয়াই কত হবে বলতো? ওয়াই বাই এক্স। তাহলে এখানে ওয়াই বাই এক্স বের হবে। দেখো মাইনাস ডিএক্স ডিওয়াই, ডিওয়াই ডিএক্স কিন্তু জানো মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে এখানে কি পাচ্ছি ওয়াই মাইনাস এইচ বাই এক্স মাইনাস এইচ। যেহেতু মাইনাস ডিএক্স ডিওয়াই এইচ বাই কত ওয়াই বাই এক্স, সেক্ষেত্রে তুমি ওয়াইয়ের জায়গায় এইচ আর এক্সের জায়গায় এইচ বসালে কাটবে, সেখানে কত পাবে? 1 পাবে। তাহলে এখানে ক্যালকুলেশনটা কি দাঁড়াবে? ওয়াই মাইনাস এইচ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এইচ। তাহলে এটা কাটলো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি ওয়াই। তাহলে এই হয় নির্ণয় সমীকরণ, বা এইভাবে লিখতে পারো এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। নির্ণয় সমীকরণ কার? অভিলম্বের সমীকরণ, যেখানে ডিওয়াই ডিএক্সটা -1 এট দ্য পয়েন্ট এইচ কমা কে। ঠিক আছে, বুঝতে পারছো? এইচ কমা এইচ। তাহলে এত দূর অবধি থাকলো। নেক্সট দিন যেগুলো আমি হোমওয়ার্ক দিলাম সেগুলো করো। নেক্সট দিন আমরা প্রতিটি প্রশ্নে আমার 4 করবো। এই যে কনসেপ্টগুলো দিলাম সেগুলো যদি ঠিকঠাক জানো, পরের দিন কিন্তু অঙ্ক করতে অসুবিধা হবে না। তাহলে আজকে এতটুকুই থাক। নেক্সট দিন আমরা প্রতিটি প্রশ্নের মান যে 4 অঙ্কগুলো করবো ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে।